আমেরিকা এই মসজিদটা সংস্কারের আগ্রহ দেখিয়ে ৩ কোটি টাকার অনুদান ঘোষণা করেছিল। এই যে মসজিদ, এই মসজিদের নিচের এই কক্ষগুলোতে আটক করে রাখা হতো। এটা অনেকটা কারাগার বা জেলখানার মতো এমন কিছু। এর পিছনে কোনো বাধা টাধা পড়ছে নাকি এরকম কিছু? আমি আমার ব্যক্তিগতভাবে আমি জানি না। ফিলিস্তিন ইরান ধ্বংস করে মুসা খার সুরক্ষা মার্কিন ডিভাইড অ্যান্ড রোল প্রকল্পের অংশ। ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি ঐতিহাসিক স্থাপনায় ভিডিও করতে যাওয়ার জন্য বেশ কয়েকদিন ধরে বসে আছি। স্ক্রিপ্টও তৈরি করে ফেলেছি, কিন্তু আমার যাওয়া হচ্ছে না। বারবারই প্ল্যান করেছি এবং ক্যান্সেল করেছি। কেন করেছি? সেখানে হর হামেশা একদম প্রতিদিনই কোনো না কোনো রাজনৈতিক ইস্যু, রাজনৈতিক ক্যাচাল লেগেই আছে। তো আজকেও শিবির আর ছাত্রদলের মধ্যে কী যেন হচ্ছে। তবে আজকে যদি প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে এসে আমাকে বাধা দেন, তো আমি আজকে সেখানে যাব এবং ভিডিও করব। চলেন রিকশায় উঠি। সে কি, আজ আপনাদেরকে কোথায় নিয়ে যাচ্ছি সেটাকে বলা হলো না। আজ আপনাদেরকে জানাবো 400 বছরের পুরনো বাংলাদেশে এখনও টিকে থাকা 12 ভূঁইয়াদের অন্যতম স্মৃতিচিহ্ন মুসা খা মসজিদের আদ্যপ্রান্ত। পাশাপাশি ঘুরে দেখাবো এর বর্তমান অবস্থা এবং কোন অবস্থায় রয়েছে সব কিছু আপনাদেরকে ধীরে ধীরে খুঁটে খুঁটে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ হয়তো কোনো একদিন বিজ্ঞানে উৎকর্ষ সাধন করে চাঁদে চলে যাবে, কিন্তু ঢাকা শহরের এই ফুটপাত এবং জ্যাম থেকেই যাবে, কারণ এগুলো চির অমর। আমরা অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের একদম সামনে। এর ভেতরে রয়েছে মুসা খা মসজিদ। তো আমরা এখন ভেতরে ঢুকবো। অবশ্য আমি চিনি না, আগের থেকে জানি না। ভেতরে প্রবেশ করে আমাকে খুঁজে বের করতে হবে। চলেন যাই। আমার পেছনে রয়েছে মুসা খা মসজিদ, আর এটা পেতে আমাকে খুব বেশি ব্যাগ পেতে হয়নি। এই যে পেছনে দেখতে পাচ্ছেন শহীদুল্লাহ হল। শহীদুল্লাহ হলের আমি আপনাদেরকে একদম সহজ করে বলে দিচ্ছি, যারা ভিডিও করতে আসতে চান কিংবা দেখতে আসতে চান। শহীদুল্লাহ হলের উত্তর পশ্চিম পাশে, আর এই যে কার্জন হল রয়েছে পেছনে দেখতে পাচ্ছেন কার্জন হল, এই কার্জন হলের একদম পেছনে অবস্থিত এই মুসা খা মসজিদ। আমার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে আসলে আমার প্রচণ্ড ভালো লাগে। একদম সবুজা, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব চমৎকার লাগে। যেমন এই যে দেখতে পাচ্ছেন কার্জন হলের পেছনটা কতটা চমৎকার লাগছে, সবসময় ভালো লাগে। তো কার্জন হলের পেছনে এতটা চমৎকার একটা ঐতিহাসিক মসজিদ রয়েছে আমি জানতামই না কখনো। তো ফাইনালি আজকে আসলাম, ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। আর যাদের আসার এখানে কন্ডিশন নেই, আসার কোনো সুযোগ হচ্ছে না, তারা আমার ভিডিওটি দেখতে পারেন মনোযোগ দিয়ে। কোলাহলময় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নিভৃতে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক অনন্য নিদর্শন মুসা খা মসজিদ। প্রাচীন এই মসজিদের গায়ে কোনো শিলালিপি না থাকায় এর সুনির্দিষ্ট নির্মাণকাল নিয়ে আজও রয়ে গেছে নানান কৌতূহল। নামকরণটি বাংলার বিখ্যাত 12 ভূঁইয়ার প্রধান ঈশা খাঁর পুত্র মুসা খাঁর নামে হলেও ইতিহাসবিদদের মতে এটি তাঁর জীবদ্দশায় নির্মিত হয়নি। প্রখ্যাত ইতিহাসবিদ আহমদ হাসান দানির ধারণা মতে এটি মোগল সুবেদার শায়েস্তা খাঁর আমলে কিংবা তার কিছু পরে গড়ে ওঠে। আবার অনেক গবেষক মনে করেন মুসা খানের দৌহিত্র দেওয়ান মনোয়ার খানই দাদার স্মরণে এই মসজিদটি নির্মাণ করেছিলেন। ১৬২৩ সালে স্বাধীনচেতা বীর মুসা খাঁ মৃত্যুবরণ করলে মসজিদের উত্তর পূর্ব পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। মুসা খানের সমাধি পরিবেষ্টিত এই মসজিদটি আমাদের বারবার ফিরিয়ে নিয়ে যায় বাংলার 12 ভূঁইয়াদের সেই বীরত্বগাথা ও স্বাধীনচেতা ইতিহাসের কাছে। আমি মোহাম্মদ মামুনুর রশিদ। আমি এখানে ২০০৪ সাল থেকে এ পর্যন্ত এখানে ইমাম এবং খতিবের দায়িত্ব পালন করছি। না, এই মসজিদে কোনো মুয়াজ্জিন ছিলেন এক সময়, উনি পদ সহ চলে গেছেন। তারপরে আর কোনো পদ সৃষ্টি না করার কারণে কোনো মুয়াজ্জিন এখানে দেওয়া হয়নি। আজান যখন মুসল্লিরা যখন যিনি পারেন তখন আজান দেন, সমস্যা হয় না, আজানের কাজ চলে যায় আর কি। আমিও মাঝে মাঝে দিই। পার্ট টাইম একজন লোক আছে শহীদুল্লাহ হলের, উনি শুক্রবার দিন আসে, আর সারা সপ্তাহে আসেন না। পরিষ্কার পরিচ্ছন্নের মধ্যে এই উপস্থিত যারা আছে ওনারাই মোটামুটি ঝাড়ু পরিষ্কার পরিচ্ছন্ন করে না। আসলে পুরানো মসজিদ হিসেবে মসজিদে নামাজ পড়তে খুবই আরামদায়ক, না গরম না ঠান্ডা। মসজিদে খুব আরাম লাগে নামাজ পড়তে। আর বিশেষ করে দূর দূরান্ত থেকে অনেক মানুষই, যেহেতু একটা পুরানো মসজিদ, তা অনেক মানুষ এখানে নামাজ পড়তে এসে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমার শুক্রবারের অনেক মুসল্লি, পুরান ঢাকার অনেক মুসল্লি আসেন, দূর দূরান্ত থেকে অনেক মুসল্লির এখানে নামাজ পড়েন, তো আমার ভালোই লাগে। আমি যতটুকু জানি যে এই মসজিদটা 1973 সালে এই মসজিদ ঢাকা ইউনিভার্সিটি অধিগ্রহণ করে। এর আগে পুরান ঢাকার লোকজন এখানে বসবাস করতেন এবং ওনারাই মসজিদের দেখভাল করতেন। 1973 সাল থেকে ইউনিভার্সিটি অধিগ্রহণ করার পরে ইউনিভার্সিটির পরিচালনায় মসজিদ চলে আসছে। না, করা হয়েছে শুধু ওই যে চুনকালি, এগুলো রং টং করা হয়েছে। তবে রংটা করলে হয়েছে কি, মসজিদের এই যে
একটু ড্যাম হয়ে গেছে, আস্তরের রং ধরে রাখতে পারে না। এই মুসাখা মসজিদ 1995 সালের 6 জুলাই সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে গ্যাজেটভুক্ত করে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। সে থেকে আজ পর্যন্ত তারা কতটুকু কি সংস্কার করেছে এই মসজিদের সেটা কেমন যেন চোখে পড়ছে না। খিলান, দরজা, জানালা, গম্বুজ, ফ্লোর, যেটাই বলেন না কেন সব কিছু কেমন যেন আগের মতো রয়ে গেছে, ধ্বংসাবস্থা নিয়ে দাঁড়িয়ে আছে এবং ধ্বংসের প্রহর গুনছে। যেই দেশের পুরাকীর্তি সেই দেশে আগ্রহ না থাকলেও বিদেশ থেকে অর্থাৎ যুক্তরাষ্ট্রের কিন্তু বেশ আগ্রহ রয়েছে আমাদের পুরাকীর্তি সম্পর্কে। 4 মাস আগের কথা, 2026-এরই মার্চ মাসে 3 কোটি টাকার অনুদান ঘোষণা করে যুক্তরাষ্ট্র এই মুসাখা মসজিদের সংস্কার করার জন্য। তো তখন অনেক ঢাক ঢোল পিটিয়ে অনেক মিডিয়ার মাধ্যমে প্রচার করা হয়েছিল যে সংস্কার কাজ হাতে নিচ্ছে এবং 36 মাসের মধ্যে এই সংস্কার কাজটা শেষ করা হবে। তো আমার পেছনে একটি ছোট্ট দেয়ালিকা দেখতে পাচ্ছেন। এই দেয়ালিকার মধ্যে আসলে লেখা রয়েছে, ফিলিস্তিন ইরান ধ্বংস করে মুসাখার সুরক্ষা, মার্কিন ডিভাইড অ্যান্ড রোল প্রকল্পের অংশ। এই বিষয়টা আসলে ছাত্ররা নোটিস করেছে এবং এটা নোটিস করার মতোই, যেখানে ইরান এবং ফিলিস্তিন, ইরাক সহ বিভিন্ন জায়গায় ধ্বংসযজ্ঞ চলছে, মার্কিন ধ্বংসযজ্ঞ, সেই জায়গা থেকে এই বিষয়টা নোটিসেবল। তবে এই বিষয়ে আপনাদের কি মতামত, আপনারা কি ভাবছেন, সেই বিষয়টাও চাইলে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি, হাসিবুল সাহেব বলছেন? জি বলছিলাম। জি, আমি ওই যে ঢাকা ইউনিভার্সিটির কার্জন হল মসজিদের ইমাম সাহেব বলছি। মুসা খান মসজিদের ইমাম সাহেব। জি জি জি, মুসা খান মসজিদ। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো আছে। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো ভাইজান, আমি যেটা একটু ফোন করছিলাম অনেক দিন থেকে, একটু জানবো আপনার থেকে, ওই আমাদের ওই যে কার্যক্রমের কোনো খবর টবর আছে নাকি, যে ওই যে একটা উদ্বোধন করে গেলেন আপনারা ওইটা? হ্যাঁ, ওটা তো আসলে ইয়ারাম উদ্বোধন, কি বলে যে এমবাসি ইউএসএ উদ্বোধন করলো। জি। এখন পর্যন্ত ওরা আমাদের অর্থ ছাড় দেয় নাই। অর্থ ছাড় পাওয়া মাত্রই আমরা কাজ শুরু করি। ও আচ্ছা, ওরা এমনি ভদ্রসার দিবে এমনি, এরকম কোনো সম্ভাবনা আছে? ওরা যেহেতু উদ্বোধন করছে ওরা তো অবশ্যই দিবে না। আচ্ছা, দেওয়ার মতো কোনো কিছু তো আমি এখন পর্যন্ত এর পিছনে কোনো বাধা টাধা পড়ছে নাকি, এরকম কিছু? আমি আমার ব্যক্তিগতভাবে আমি জানি না। ও এটা আচ্ছা। উত্তরা ও আচ্ছা। আমি ব্যক্তিগতভাবে জানি না। আচ্ছা, তা ঠিক আছে, ভালো থাকেন, দোয়া করবেন। জি আমাদের স্থাপত্যের নান্দনিকতায় মুসাখা মসজিদ চমৎকার এক মোঘল শৈলীর স্মারক। মাটি থেকে বেশ খানিকটা উঁচুতে একটি ভল্ট প্ল্যাটফর্ম বা উঁচু বেদির উপর অনন্য ভঙ্গিমায় গড়ে তোলা হয়েছে এই মসজিদকে। প্রায় 10 ফুট উঁচু এই বেদির নিচে সারি সারি খিলানযুক্ত কক্ষ রয়েছে, যা নিয়ে আজও প্রচলিত আছে রোমাঞ্চকর নানান সব লোককথা। মসজিদটির দক্ষিণ পশ্চিম কোণ দিয়ে সিঁড়ি বেয়ে উঠতে হয় মূল চত্বরে। 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদের 4 কোণে মাথা উঁচু করে আছে 8 কোণা বুরুজ, আর ছাদের উপর ছোট বড় 12টি সরু মিনার আর গম্বুজের শীর্ষের পদ্মকলস অলঙ্করণ যেন এক অপার্থিব রূপ ফুটিয়ে তোলে। প্রধান প্রবেশপথ দিয়ে ভেতরে ঢুকলে চোখে পড়ে খিলান শোভিত 3টি ছাদ এবং পশ্চিম দেয়ালের নিখুঁত মেহরাব, যা তৎকালীন কারিগরদের নিখুঁত শিল্পের পরিচয় বহন করে চলেছে আজও। এটা তো এক কক্ষ, এরকম প্রত্যেকটা কক্ষ কি এরকম? হ্যাঁ, প্রত্যেকটা এরকম। আচ্ছা, এই মসজিদটা একটা উঁচু মঞ্চের মতো একটা অবস্থায় নির্মিত। সেই মঞ্চের যে নিচের অংশটা, তেমনই একটা ঘরে আমি রয়েছি। তো আমি অনলাইনে যতটুকু পড়েছিলাম যে মসজিদের নিচ তলাটা মাদ্রাসার জন্য ব্যবহৃত হতো সে সময় 400 বছর আগে। তবে মসজিদের ইমাম সাহেবের সাথে কথা বলে আমি জানতে পারলাম যে এখানে সাধারণত পঞ্চায়েত কেন্দ্রিক, তখন মসজিদগুলো কিন্তু পঞ্চায়েত কেন্দ্রিক ছিল, মানে পুরো এলাকার যে বিচার ব্যবস্থা সব কিছু মসজিদ কেন্দ্রিক পরিচালিত হতো। সেক্ষেত্রে যারা আসামি থাকতেন, যারা অপরাধী ছিলেন, তাদেরকে যখন বিচার করা হতো, বিচার করার পর শাস্তি হিসেবে এই যে মসজিদ, এই মসজিদের নিচের এই কক্ষগুলোতে আটক করে রাখা হতো। এটা অনেকটা কারাগার বা জেলখানার মতো এমন কিছু মসজিদের ইমাম সাহেব তিনি বলেছেন। তিনিও যতটুকু বলেছেন সেটা ঐতিহাসিক ভিত্তি আছে বলে তিনি বলেননি, তিনি বলেছিলেন যে এটা একটা লোকগাথা। তো সেই টাইপেরও হতে পারে, আবার আমি যেটা শুনেছি এটা একটা মাদ্রাসা ছিল, সেটাও হতে পারে। আমরা আজকে মুসাখা মসজিদের ভিডিও করতে এসেছি। আমাদের কি পরম সৌভাগ্য যে এই মুসাখা মসজিদ যাদের নামানুসারে নির্মিত, যে মুসাখার নামানুসারে নির্মিত, তাদের ব্লাড লাইনের অর্থাৎ তাদের বংশ পরম্পরার একজন পুরুষকে আমি আমার
কাছে পেয়ে গেছি। তিনি এই মসজিদটা দেখতে এসেছেন, তার পূর্বপুরুষের স্মৃতিচারণ করতে মসজিদের আঙিনে এসে হাঁটছেন। তার সাথে আমার দেখা হলো এবং পরিচয়ও হলো। তো বেশ ভালো লাগছে, আমরা তার সাথে একটু কথা বলতে চাই। তিনি তার পূর্বপুরুষের যে ভিটে মাটি, তার পূর্বপুরুষের রেখে যাওয়া যে স্মৃতিচিহ্ন, এগুলো দেখতে এসেছেন, তার কেমন লাগছে ওটা আমরা তার থেকে জানতে চেষ্টা করব। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন এবং কিভাবে আজকে হঠাৎ করে এখানে আসা হলো আপনার? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে এখানে আসার বিষয়টা, আমি মুসা খাঁর কবর যে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে আছে সেটা আমি গত সপ্তাহে জানলাম। আমার যিনি বাড়িওয়ালা, আমি যার বাড়িতে থাকি, উনি ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর। উনি আমাকে বলল, আপনি কি জানেন যে মুসা খাঁর কবর যে ঢাকা ইউনিভার্সিটির ভূতত্ত্ব বিভাগের এখানে আছে? আমি কি, স্যার আমি তো সেটা জানি না, বলে আপনি একবার দেখে আসেন। তো আমি আজকে প্ল্যান করলাম যে আসবো। তো এখানে আসর নামাজ পড়লাম আর হাঁটতেছি, কবরের পাশে জিয়ারত করলাম, এর মধ্যেই আপনি আসলেন আর কি। 12 ভূঁইয়াদের বীরত্ব গাথা তো পুরো বাংলা জুড়ে। সেক্ষেত্রে আপনারা এখন কোথায় বসবাস করছেন? আপনাদের বসত ভিটাটা কোথায়? জি, আমাদের বসতভিটা এখন বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সরাইল সদরে। ওই শাখার বাবা সুলাইমান খাঁ যখন কনভার্টেড হয়ে ওনার পূর্ব নাম ছিল কালিদাস গাজনদী। তো উনিও কর্ণজের রাজা ছিলেন। আমাদের বহু পূর্বপুরুষ থেকেই হিন্দু রাজা ছিল আপনার কর্ণজে। তো এখান থেকে সুলাইমান খাঁ যখন বাংলাদেশ বলছে, তখন তো ভারতবর্ষ ছিল, একটাই ছিল সব। তো এখানে আসার পরে সরাইলে স্থপতি হলো, মানে আসলো আর কি সরাইল থেকে মুঘলদের সাথে যুদ্ধ করতে হয়েছে। যুদ্ধ করলো ঈশা খাঁ যুদ্ধ করলো, এবং এটা আপনারা সবাই জানেন, ইতিহাস আছে যে মানসিংয়ের সাথে যুদ্ধে মানসিং পরাজিত হয়। এবং এটা একটা ওয়ান্ডারফুল হিস্টোরিক্যাল বিষয় যে মানসিংয়ের তলোয়ার ওই সময় ভেঙে যায়। আর ভেঙে যাওয়ার পরে ঈশা খাঁ নিজের তলোয়ার ওনাকে দেয় আর বলে যে, তোমার তো তলোয়ার ভেঙে গেছে, তুমি যুদ্ধ করো। তখন এই মহানুভবতাটা দেখে মানসিং তারপর স্যারেন্ডার করলো এবং পুরা সরাইল সহ ওই পার্শ্ববর্তী সমস্ত জায়গিরদারি ঈশা খাঁ থেকে দিল। তারপর তো ঈশা খাঁর যুদ্ধ শেষ হয়ে গেল, তখন সাংস্কৃতিক দিক দিয়ে মনোনিবেশ শুরু করলো। সাপোজ আপনাদের সরাইল যখন যাবেন দেখবেন, তারপর উনি পর্যায়ক্রমে সরাইলের সাগর দিঘি নির্মাণ করেন। সরাইলের আশেপাশে অনেক মসজিদ, মন্দির, সব কিছুই, কারণ হিন্দু প্রজা ছিল এখানে, সব কিছুই উনি রাজার মতো করে গেছেন। তো সবচেয়ে বড় কথা হলো যে আমরা ওনার বংশধর হিসেবে আমরা গর্বিত, এবং আমরাও এটার ধারাবাহিকতার চেষ্টা করি। এখনও আমরা এই ধারাবাহিকতা আছে, আমরা চেষ্টা করি যে এখনও এই জিনিসটা, এই কালচার এবং এই জিনিসটা রক্ষণাবেক্ষণ এবং এটা করার জন্য। আমার একটা কুষ্টিনামা আছে যেটার মধ্যে আমি 17তম পুরুষ, মানে 17তম পুরুষ। এটা আর একটু ক্লিয়ারলি বলতে পারবো আমি, আমার নোট আছে আমার বাড়িতে। এখন তো আমি অপ্রস্তুত, সত্যি কথা বলতে গেলে। আমি আপনাকে অপ্রস্তুত অবস্থা পেয়েছি। আমি আসলে এখন আমি ক্লিয়ার বলতে পারি, যদি সময় দেন আমার কাছে আসেন, তাহলে আমি টোটাল বাই হিস্ট্রি বাই ডকুমেন্ট আমি আপনাকে সবকিছু দেখানোর সুযোগ আছে। সবকিছু তো মাথায় থাকে না, আমি তো আজকে কোইন্সিডেন্টালি এখানে আসলাম না। এখানে সরাইল ছিল সাংস্কৃতিক রাজধানী। দেখলো যে সংস্কৃতি দিয়ে তো আর পেট ভরবে না, তখন উনি ব্যবসায়িকভাবে উনি আসলো এদিকে ঢাকার দিকে আসলে সোনারগাঁয়ে উনি রাজনীতি করলো। এটা হলো বাণিজ্যিক রাজনীতি। তো বেসিক্যালি সাংস্কৃতিক রাজনীতি, ওনার জন্ম কিন্তু ঈশা খাঁর জন্ম কিন্তু সরাইল, আমাদের বাড়িতে, আমাদের ব্রাহ্মণবাড়িয়া, আমাদের বাড়িতে। আমরা যে হাভেলিতে থাকি এ বাড়ি না, আগের ওইরকম কিছুই নাই। এখন তো পুরা সরাইল প্রপার হেডকোয়ার্টারে আমাদের বাড়ি। তো সেক্ষেত্রে ওইখানে যেটা হয়েছে, দোকানপাট, মার্কেট টার্কেট হয়ে গেছে, কিন্তু পুরান দেওয়াল এখনও আছে। ওই সময়কার দেওয়াল, যখন ওই হাবিলি যখন মনে করেন প্রোটেক্টেড হইতো, তখন ওই দেওয়ালটা আপনি চাইলে একবার আসতেন। অনেক বড় পাশ, মানে লাইক মনে করেন আপনার 6-7 ফুট মানে লেন্থের আপনার এটা আমার কাছে ছবি আছে, চাইলে আমি ছবি আপনাকে একবার শো করতে পারবো। আমি ছবি তুলে রাখছি। ওকে, অনেক অনেক ধন্যবাদ। আসলে আমরা এমন অপ্রস্তুত অবস্থায় হুট করে যে মুসা খাঁ বা ঈশা খাঁর বংশ পরম্পরার একজনকে আমরা এখানে পেয়ে যাবো আমরা ভাবতেই পারিনি। এটা আমাদের আসলে সৌভাগ্য। ওনার সাথে বিস্তারিত কথা হয়েছে, এবং তার যে বংশ পরম্পরা, পুরুষ যে পরিক্রমা, সে পুরুষ পরিক্রমাটা তার ওইভাবে মাথায় নেই। তিনি হয়তো তার কাছে একটা কোনো ডকুমেন্টস রয়েছেন যেটার মাধ্যমে তিনি আমাদেরকে দেখাতে পারবেন এমন বলছিলেন। তো হয়তো যদি কখনো সময় সুযোগ হয়ে থাকে, ইনশাল্লাহ ব্রাহ্মণবাড়িয়া যাওয়া হবে সরাইল। সেখানে গিয়ে ঈশা খাঁর যে পৈতৃক ভিটা বা তিনি যেখান থেকে এসেছিলেন, গড়ে উঠেছিলেন, সেই জায়গাগুলোর ইতিহাসটা আপনাদেরকে জানানো হবে। পাশাপাশি হয়তো উনি যেভাবে বলছিলেন সেই দিকগুলো আপনাদেরকে ক্লিয়ার করতে পারবো ইনশাল্লাহ। কালের নিষ্ঠুর আবর্তে আর দীর্ঘদিনের অযত্ন অবহেলায় বাংলার গৌরবময় এই স্মৃতিটি আজ বড় মলিন। পরিচর্যার অভাবে মসজিদের প্রাচীন দেয়ালগুলো জৌলুস হারিয়েছে, শ্যাওলা জমে কালচে রূপ নিয়েছে বাইরের প্রলেপ।
গম্বুজ ও বুরুজের উপরের আস্তরণ খসে পড়ছে, আর সামান্য বৃষ্টিতেই ঐতিহ্যবাহী এই স্থাপনায় দেখা দিচ্ছে ফাটলের শঙ্কা। বেদের নিচের ঐতিহাসিক কক্ষগুলো এখন পরিত্যক্ত, জমেছে আবর্জনার স্তূপ। নিয়মিত নামাজ আদায় হলেও নেই স্থায়ী রক্ষণাবেক্ষণের কোনো সুব্যবস্থা। যদি এখনই বৈজ্ঞানিক উপায়ে এই ঐতিহাসিক স্থাপত্যটি সংরক্ষণের কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তবে হয়তো খুব শীঘ্রই আমরা হারিয়ে ফেলব বাংলার 12 ভূঁইয়াদের বীরত্বের শেষ স্মৃতিচিহ্নটুকুও। ঈশা খায়ের বংশধরের সাথে চা খাচ্ছি, মুসা খা মসজিদের মধ্যেই পরিচয়। সেখান থেকে এত অল্পতেই মানুষের সাথে পরিচয় হওয়া যায় এবং ঢাকা শহরে কাউকে বিশ্বাস করা যায়, এটা আমি ওনাকে না দেখলে বুঝতে পারতাম না। আমি কখনো কারোর সাথে এভাবে হুট করে পরিচিতি, হুট করে চা খাওয়া হয়নি। কিন্তু উনি যখন ঈশা খার বংশধর পরিচয় দিলেন, পাশাপাশি তার যে ডকুমেন্টেশন সেগুলো দেখালেন এক এক করে, একটা ভালো লাগার সৃষ্টি হয়েছে। সেই কারণে আসলে তিনি বলেছেন যে চা খাবো একসাথে, তাই চা খেতে চলে আসো ওনার সাথে। খুব ভালো লাগছে।